স্বাগত নিউজ আপডেটের সাথে আছি আমি তানভীর খন্দকার। দেশের সব উপজেলা অর্থাৎ 493টি উপজেলা পরিষদের চেয়ারম্যানকে অপসারণ করেছে স্থানীয় সরকার মন্ত্রণালয়। তাদের জায়গায় উপজেলা নির্বাহী কর্মকর্তাদের প্রশাসকের দায়িত্ব দেওয়া হয়েছে। আজ এ বিষয়ে পৃথক আদেশ জারি করেছে স্থানীয় সরকার বিভাগ। এছাড়া 323 পৌরসভার মেয়র ও 60 জেলা পরিষদ চেয়ারম্যানকেও অপসারণ করা হয়েছে। এসব পদে জেলা প্রশাসক ও অতিরিক্ত বিভাগীয় কমিশনারকে প্রশাসক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। গত শুক্রবার স্থানীয় সরকার সিটি কর্পোরেশন সংশোধন অধ্যাদেশ 2024, স্থানীয় সরকার পৌরসভা সংশোধন অধ্যাদেশ 2024, জেলা পরিষদ সংশোধন অধ্যাদেশ 2024 ও উপজেলা পরিষদ সংশোধন অধ্যাদেশ 2024-এর খসড়া অনুমোদন করেছে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদ। পরে তা অধ্যাদেশ আকারে জারি করা হয়। তত্ত্বাবধায়ক সরকারের বিধান বাতিল করে আনা সংবিধানের পঞ্চদশ সংশোধনী কেন অবৈধ নয় তা জানতে চেয়ে হাইকোর্টের রুল। এক রিটের প্রাথমিক শুনানি নিয়ে আজ এই রুল জারি করে বিচারপতি নাইমা হায়দার ও বিচারপতি শশাঙ্ক শেখর সরকারের বেঞ্চ। তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বিলোপ সহ কয়েকটি বিষয়ে 2011 সালে সংবিধানের পঞ্চদশ সংশোধনী আনা হয়। 2011 সালের 3 জুলাই এ সংক্রান্ত গেজেট প্রকাশ করা হয়। সুশাসনের জন্য নাগরিক সুজন সম্পাদক বদিউল আলম মজুমদার সহ 5 বিশিষ্ট ব্যক্তি রিটটি দায়ের করেন। অন্যরা হলেন তোফায়েল আহমেদ, এম হাফিজ উদ্দিন খান ও জোবাইরুল হক ভুইয়া ও জোহরা রহমান। সংশোধনীর বিষয়ে হাইকোর্টের রুল নিয়ে কথা বলতে আমাদের সাথে এই মুহূর্তে যুক্ত হবেন সহকর্মী আজিজুল ইসলাম। আজিজ, নিশ্চয়ই আপনি আমাকে শুনতে পাচ্ছেন, আমাদেরকে জানাবেন কোন প্রেক্ষাপটে আসলে এই রিটটি জারি করা হয়েছে বা এই রিটটি করা হয়েছে, আর শুনানিতে আইনজীবীরা কি বলেছেন? তানভীর, আপনাকে জানিয়ে রাখি যে বদিউল আলম মজুমদার সহ যারা রিটটি দায়ের করেছিলেন তাদের আসলে মূল বক্তব্য যেটি ছিল যে এটি আসলে সংবিধান সম্মত ছিল না বলেই তারা দাবি করেছেন। যেমন আমি আপনাকে যদি একটু পিছনের ঘটনা জানাতে চাই যে 2011 সালে যখন এই সংশোধনীটি আনা হয়েছিল তখন কিন্তু এই পঞ্চদশ সংশোধনীর মাধ্যমে কিন্তু সংবিধানের ত্রয়োদশ সংশোধনীর যে বাতিলের ফলে যে তত্ত্বাবধায়ক সরকারের যে ব্যবস্থাটি সেটি কিন্তু বাতিল ঘোষণা করা হয়। এই মূল যে এই বিষয়টি কিন্তু মূল ছিল, কারণ আপনি জানেন যে এই তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার উপরেই কিন্তু নির্বাচন ব্যবস্থা কি দাঁড়াবে পরবর্তীতে সেই বিষয়গুলো নির্ধারণ করা হয়েছিল পঞ্চদশ সংশোধনীর মাধ্যমে। এছাড়া কিন্তু আরও বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয় ছিল যার মাধ্যমে কিন্তু বলা হয়েছিল যে আপনি নিশ্চয়ই জানেন যে 72-এর সংবিধানে যে ফিরে যাওয়ার যে একটা প্রচেষ্টা, সেই প্রচেষ্টা আমরা দেখেছিলাম পঞ্চদশ সংশোধনীর মাধ্যমে। অর্থাৎ এই সংশোধনীর মাধ্যমে রাষ্ট্রের যে মূল 4 নীতি, রাষ্ট্রের 4 মূলনীতি যে জাতীয়তাবাদ, সমাজতন্ত্র, গণতন্ত্র ও ধর্মনিরপেক্ষতা, এই 4টি বিষয়ও কিন্তু অন্তর্ভুক্ত করা হয়েছিল এই সংশোধনের মাধ্যমে। এছাড়া আপনি আরেকটি বিষয় যেটি ছিল সেটি হলো সংসদে যে সংরক্ষিত মহিলা আসন ছিল, যেটি 45টি আসন ছিল, সেটি কিন্তু বৃদ্ধি করে 50 করা হয়েছিল। তো এই বিষয়গুলো নিয়েই মানে আপত্তি যে জায়গাটি রিট আবেদনকারী তাদের সবচেয়ে বেশি আপত্তি সেটি হলো তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করা হয়েছিল এর মাধ্যমে, এই পঞ্চদশ সংশোধনীর মাধ্যমে, এবং এর ফলে কিন্তু নির্বাচন ব্যবস্থা যেটি ভেঙে পড়েছিল সেই কারণেই কিন্তু এই তত্ত্বাবধায়ক সরকার যে ব্যবস্থা বাতিল করে যে আনা সংশোধনী, পঞ্চদশ সংশোধনী, এই সংশোধনী আর থাকতে পারে না বলে তারা দাবি করছেন। তারা যেটি বলার চেষ্টা করেছিলেন যে এই সংশোধনীর ফলে দেশের যে গণতন্ত্র ব্যবস্থা সেটি ধ্বংস হয়ে গিয়েছে, এবং যারা আপনাকে একটু যোগ করতে চাই এই বিষয়ে যে আরও 2জন কিন্তু যারা ভোটার, তরুণ প্রজন্ম 2জন কিন্তু তারা 2011 এবং 2011 এবং দ্বাদশ নির্বাচনে কিন্তু তারা ভোটার ছিলেন, কিন্তু তারা ভোট দিতে পারেন নাই। তারাও কিন্তু আবেদনকারী হয়ে এই রিটের আবেদনকারী হয়েছিলেন, এবং তাদের বক্তব্য ছিল যে 2011 এবং দ্বাদশ যে নির্বাচন
জাতীয় সংসদ নির্বাচন, সেই নির্বাচনে তারা ভোট দিতে পারেন নাই, কারণ ভোট সুষ্ঠু ভোট হয়নি। এই সমস্ত বিষয়গুলো কিন্তু তারা ছিল। এবং রিট আবেদনকারীদের পক্ষ থেকে কিন্তু আরেকটি দাবি জানানো হয়েছিল যে পঞ্চদশ সংশোধনীকে স্থগিত রাখার জন্য হাইকোর্টের কাছে কিন্তু দাবি জানানো হয়েছিল রিটকারীদের পক্ষ থেকে। এবং অ্যাটর্নি জেনারেলও কিন্তু এই তাদের দাবির সাথে সম্পূর্ণ বিষয়টি নিয়ে কিন্তু একমত হতে পারেনি। একটি পয়েন্টে যেটি জাতির পিতা ঘোষণা করা হয়েছিল বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে জাতির পিতা ঘোষণা করা হয়েছিল, সেই জায়গাটি স্থগিতের বিষয়ে একমত হয়েছিলেন। পরবর্তীতে আদালত অবশ্য স্থগিতের এই বিষয়টি দেননি, যেহেতু অ্যাটর্নি জেনারেল বলেছেন যে এখনই আসলে সম্পূর্ণ বিষয়টি পর্যালোচনা না করে স্থগিত দিলে হয়তো কোনো সাংবিধানিক সংকট তৈরি হতে পারে। সেই কারণে, যদিও রিট আবেদনকারীর যারা আইনজীবী ছিলেন তারা কিন্তু বলেছেন যে কোনো সাংবিধানিক সংকট হওয়ার সুযোগ নেই, তারপরেও কিন্তু আদালত আমরা দেখেছি শুধুমাত্র রুল জারি করেছে এবং আদালত বলে দিয়েছে যে এই বিষয়টি নিয়ে হয়তো সামনে যে অবকাশকালীন ছুটি হবে আদালতের, সেই আদালতের ছুটির পরেই কিন্তু এই বিষয়টি নিয়ে শুনানি হতে পারে। অর্থাৎ আমরা বদিউল আলম মজুমদার এবং তারা যারা আবেদনকারী ছিলেন তাদের সাথেও কথা বলার চেষ্টা করেছি। তারা যেটি বলেছেন যে এটিতে এমনিতেই দেরি হয়ে গিয়েছে অনেক এই মামলাটি দায়ের করতে, এই কারণে এটি আর ঝুলিয়ে রাখা ঠিক হবে না। সেই কারণেই তারা যেটি চাচ্ছেন যে এটি দ্রুত নিষ্পত্তি করে যাতে সর্বোচ্চ আদালত থেকে রায় আসে। হাইকোর্টে এটি প্রাথমিক অবস্থায় যেটি রিট আজকে রুল দিয়েছে যে কেন অবৈধ ঘোষণা করা হবে না, এর পরবর্তীতে হয়তো রাষ্ট্রপক্ষ থেকে এবং রিট আবেদনকারী যারা রয়েছেন তারা হয়তো শুনানি করবেন। শুনানি করে এর হয়তো একটা চূড়ান্ত হয়তো রায় পাওয়া যাবে আদালত থেকে। তানভীর। ধন্যবাদ আজিজুল ইসলাম। দর্শক, আমাদের সাথে যুক্ত হয়েছিলেন হাইকোর্টের সবশেষ তথ্য নিয়ে, রুলের বিষয়টি নিয়ে কথা বলছিলেন আমাদের সহকর্মী আজিজুল ইসলাম। চলে যাচ্ছি পরের সংবাদে। বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপের প্রভাবে উপকূলীয় এলাকা সহ দেশের বিভিন্ন স্থানে বৃষ্টিপাত হচ্ছে। সব সমুদ্র বন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। বরগুনার আবহাওয়ার খবর জানতে আমাদের সাথে এই মুহূর্তে যুক্ত হবেন সহকর্মী শাহালি। শাহালি, নিশ্চয়ই শুনতে পাচ্ছেন আমাকে? আমাদেরকে যদি একটু জানান যে বরগুনায় এই মুহূর্তের আবহাওয়া পরিস্থিতি এবং এই যে জনজীবনে লঘুচাপের প্রভাব আপনি কেমন দেখছেন? তানভীর, আপনি যেমনটা জানতে চাচ্ছিলেন, আমি রয়েছি বরগুনার নদীবন্দরে এবং নদীবন্দরে এই পাশেই মূলত বেশ কয়েকটি ট্রলার এসেছেন এবং গত কয়েকদিন যাবৎ যে এই বৈরী আবহাওয়া এবং লঘুচাপ হচ্ছে, এর মধ্যে যে পায়রা বন্দরকে ৩ নম্বর সংকেত দেওয়া হয়েছে। এর কারণে যারা গভীর সমুদ্রে মাছ শিকার করতে গিয়েছেন তারা কিন্তু অনেকে মাছ নিয়ে আসেন এবং অনেকে খালি হাতে ফিরে আসেন, কারণ যে লঘুচাপ এবং উত্তাল রয়েছে সাগর, সেই কারণে তারা কিন্তু তাদের জীবনকে রক্ষা করার জন্য কিন্তু তারা এই সংকেত পেয়েই ছুটে আসছেন। এবং তারা এই বরগুনার উপকূলীয় জেলার মানুষ কিন্তু প্রায় 40,000 জেলে রয়েছে যারা গভীর সমুদ্রে মাছ শিকার করেন। সেই সকল জেলেরা তারা কিন্তু দীর্ঘদিন এই অবরোধ ছিল, সেই অবরোধের পরে তারা কিন্তু অনেক আশা নিয়ে মাছ শিকার করতে গিয়েছেন। এর মধ্যেই যে এই বৈরী আবহাওয়া এবং যে ভারী বৃষ্টি হচ্ছে, গত কয়েকদিন যাবৎ দেখেছি বরগুনায় ভারী বৃষ্টি হয়েছে এবং এই বৃষ্টির কারণে কিন্তু জনজীবন চরম ভোগান্তিতে পড়েছেন এবং যারা খেটে খাওয়া মানুষগুলো তারা সবচেয়ে বেশি কিন্তু কষ্টে রয়েছেন আমরা দেখেছি। এবং এই বৈরী আবহাওয়ায় বর্তমানে যে সকল জেলেরা রয়েছেন তারা অনেকেই বলেছেন যে তাদের আসলে যে পরিমাণ ইলিশ শিকার করার কথা ছিল সেই পরিমাণ ইলিশ কিন্তু তারা পাচ্ছেন না। যে পরিমাণ তাদের একটা বোট নিয়ে গভীর সমুদ্রে যেতে হয় এবং যে পরিমাণ খরচ হয় সেই খরচ কিন্তু তারা আসলে তুলতে পারছেন না এবং এই বৈরী আবহাওয়ার কারণে সবচেয়ে ক্ষতিগ্রস্ত তারাই হচ্ছেন এবং এখন পরিবার পরিজন নিয়ে যে আসলে কি খাবে সেটাও কিন্তু তারা আসলে শঙ্কার মধ্যে রয়েছেন। এবং এখানে যে জেলেদের যে চাল দেওয়া হয় সেই চালও কিন্তু সঠিকভাবে তারা প্রকৃত জেলে যারা তারা পাচ্ছেন না, সেটাও কিন্তু অভিযোগ রয়েছে। এবং আরও একটি অভিযোগ রয়েছে, গভীর সমুদ্রে যারা মাছ শিকার করতে যায় সেই সকল জেলেরা কিন্তু যখন অবরোধ থাকে তখন কিন্তু ভারতীয় জেলেরা মাছ শিকার করে নিয়ে যায়, যার ফলে তারা ইলিশ পাচ্ছেন। এবং এই যে বিভিন্ন সময় যে আবহাওয়ার কারণে এবং ঘূর্ণিঝড় এবং এই যে লঘুচাপ হয় যার কারণে তারা কিন্তু মাছ শিকার করতে পারে না, পর্যাপ্ত ইলিশও তারা কিন্তু দেখা পায় না, যার ফলে তারা কিন্তু আবার কিনারায় চলে আসে। এবং এই বেশ কয়েকদিন যে গুমুট অবস্থা এখন পর্যন্ত আমরা দেখেছি যে গুমুট অবস্থা রয়েছে, যে কোনো সময় আবার ভারী বৃষ্টি হতে পারে। এই ছিল বরগুনার নদীবন্দর থেকে আমার কাছে সর্বশেষ তথ্য। তানভীর। ধন্যবাদ শাহালি। দর্শক, শাহালি যুক্ত হয়েছিলেন বরগুনা থেকে, জানাচ্ছিলেন আবহাওয়ার পরিস্থিতি। এই সাথে শেষ করছি আমাদের আজকের নিউজ আপডেট। পরের সংবাদ দুপুর 3টায় দেখার আমন্ত্রণ। ধন্যবাদ সবাইকে।